হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি প্রত্যেকে তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজ থেকে আমরা শুরু করছি জিকে জিএস এর যে সায়েন্স পোর্শন অর্থাৎ সাধারণ বিজ্ঞান, সেখানে আমরা 30 ডে 30 ম্যারাথন হিসেবে এই ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটে সাবজেক্টে আমরা কমপ্লিট করব। প্রথমে আমরা শুরু করছি বায়োলজি দিয়ে, কারণ বায়োলজি থেকে কোশ্চেন অনেক বেশি আসে, তাই বায়োলজি দিয়ে শুরু করছি, তারপরে আমরা কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স দিয়ে শেষ করব। ওকে, সবাই সুন্দরভাবে ক্লাস করো, যাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে সেইভাবে ক্লাসগুলো করার। আশা করি কনফিউশন থাকবে না। ওকে, তো জীববিদ্যার ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে সেল বায়োলজি। বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে প্ল্যান্ট সেল, একদিকে অ্যানিম্যাল সেল। কারণ আমরা জানি জীবজগৎকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি উদ্ভিদ, একটা বলি প্রাণী। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য কি? উদ্ভিদ হচ্ছে এক জায়গায় থেকে বড় হয়, অর্থাৎ চলনে সক্ষম, গমনে অক্ষম। আর প্রাণী চলন এবং গমন দুটোই করতে পারে। তাই উদ্ভিদ দেহ তার কোষ, তার বৈশিষ্ট্য আলাদা, প্রাণী দেহ তার কোষ এবং বৈশিষ্ট্য আলাদা। তো আজকে আমরা এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা কোষ আর কলা এই যে চ্যাপ্টারটা, এটা কমপ্লিট করব। একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু এই ক্লাসগুলো করব, এক্সট্রা কোনো কিছু নয়। এক্সট্রা যা যা ফ্যাক্টস এখানে আমি তোমাদের সামনে তুলে ধরছি, কেবলমাত্র সেই ফ্যাক্টসগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। এইটুকু ভরসা বিশ্বাস রেখে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করবে, তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো আজকে কি কি আছে আমরা দেখি এই ক্লাসে। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে কোষ বেসিক্যালি কি। সজীব পর্দাবেষ্টিত নিউক্লিয়াস গুপ্ত বা আত্ম প্রজননশীল গুণ সম্পন্ন ক্ষুদ্রতম জীবের গঠনগত ও কার্যগত একককে আমরা কোষ বলবো। যে কোনো একটা জীবদেহর কথা যদি আমরা ভাবি, ইট মে বি প্ল্যান্ট সেল অর অ্যানিম্যাল সেল। উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যাই হোক না কেন, তার ফাংশন কিন্তু একই। অর্থাৎ কোষের যে কাজ, সেই কাজ কিন্তু উদ্ভিদ দেহে যা কাজ কোষ করে, প্রাণী দেহ তাই কাজ কোষ করে। অর্থাৎ প্রাণী দেহের যে বৈশিষ্ট্য, তার ফাংশনাল ইউনিট হিসাবে বা স্ট্রাকচারাল ইউনিট হিসাবে যেমন সেল রয়েছে, সেরকম উদ্ভিদ দেহেও স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হিসেবেই কিন্তু সেল রয়েছে। বোঝা গেল বিষয়টা? উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে আমরা কোষ পাবো। কোষের বৈশিষ্ট্য কাজ আলাদা হতে পারে, কিন্তু কোষের কাজ হচ্ছে উদ্ভিদ দেহের বৈশিষ্ট্য বহন করা, তাকে গঠন করা। প্রাণী দেহ ছোট ছোট কোষ নিয়ে গঠিত হচ্ছে, অর্থাৎ গঠনগত ইউনিট হচ্ছে কোষ। এবং প্রাণী দেহের যে বৈশিষ্ট্য, প্রাণী দেহের যে কাজ, সেগুলো কার মাধ্যমে সম্পন্ন হয়? কোষের মাধ্যমে সম্পন্ন হয়। তাই আমরা প্রাণী দেহের ক্ষেত্রেও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট সেল বলবো, উদ্ভিদ দেহের ক্ষেত্রেও আমরা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট সেল বলবো। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ প্রতিটা জীবদেহ, উদ্ভিদ হোক প্রাণী হোক, সেগুলো হচ্ছে ছোট্ট 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 কোষ দিয়ে তৈরি। ছোট 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 কোষ মিলে কলা তৈরি করছে, কলা মিলে একটা অঙ্গতন্ত্র বা কলাতন্ত্র তৈরি করছে, সেই কলাতন্ত্র মিলে একটা অঙ্গ তৈরি করছে, এরকম কিছু অঙ্গ মিলে একটা অঙ্গতন্ত্র তৈরি করছে, কয়েকটা অঙ্গতন্ত্র মিলে একটা টোটাল কমপ্লিট বডি তৈরি হচ্ছে। বোঝা গেল? যেমন করে যদি আমরা একটা ঘরের কথা চিন্তা করি, ঘরগুলো কি, যদি পাকা বাড়ি হয় ইট দিয়ে তৈরি, ইটগুলোকে সুন্দর করে থাক 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 করে সাজিয়ে আমরা ঘর তৈরি করি। সেই জন্য ইটগুলো যেমন বিল্ডিং ইউনিট, বাড়ি গঠনের ক্ষুদ্রতম একক, সেরকম কোষও একটা বড় জীবদেহের ক্ষুদ্রতম একক। কেমন? এই কোষের মধ্যে ওই জীবদেহের সব বৈশিষ্ট্য বর্তমান থাকে। সেই কোষে কি হয়? পর্দা বেষ্টিত নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে কিরকম? পর্দা দ্বারা আবৃত। আমরা যদি ইন ডিটেলসে ক্লাস করি, তোমরা পরীক্ষার পরে পরেই নেক্সট টাইম আমি যখন বায়োলজি ফাউন্ডেশন ক্লাস করবো, তোমাদেরকে কিন্তু একদম ডিটো ইনফরমেশন দেবো, কমপ্লিট ইনফরমেশন দেবো, কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হবে। এখন যেহেতু সামনে পরীক্ষা আছে, তাই একদম টার্গেট ব্যাচ হিসেবে আমরা এই ক্লাসগুলো করছি। তো সেখানে আমি যা যা লাগবে পরীক্ষার জন্য সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি।
আমরা যদি দেখি কোষকে যদি আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখি, সেখানে কোষের দুটো অংশ পাবো। একটা হচ্ছে কোষের বাইরে পর্দা বিশেষ, আর এটা পর্দার ভেতরের সজীব অংশ। সজীব অংশ কেন বলছি? কারণ এটা উদ্ভিদ দেহ হোক কিংবা প্রাণী দেহ, সবই তো সজীব, জীবিত। গাছেরও প্রাণ আছে, আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আর প্রাণীদের তো অবশ্যই প্রাণ আছে। তো সেক্ষেত্রে যেহেতু উদ্ভিদ এবং প্রাণী সজীব, তাই কোষ যদি তার গঠনগত একক হয়, কোষ দিয়েই যদি তার বডি তৈরি হয়, তাহলে কোষও হবে কি? সজীব অংশ। তাহলে কোষ যে অংশটাকে আমরা কোষ বলছি, এই কোষের বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই প্রোটেক্টিভ লেয়ারটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলছি কোষ প্রাচীর, প্রাণীদের ক্ষেত্রে আমরা বলছি কোষ পর্দা। কোষ প্রাচীর যখন উদ্ভিদ দেহের বাইরে বা কোষের বাইরে থাকছে, সেই কোষ প্রাচীরটা অনেকটা পুরু হয়, অনেকটা দৃঢ় হয়, অনেকটা শক্ত হয়। বোঝা গেল? আবার কোষ পর্দার যখন কথা বলবো, তখন সেটা অনেক নমনীয় হয়। কারণ আমরা প্রাণী দেহের কোষের কথা যখন পড়বো, সেখানে দেখবো প্রাণী দেহের কোষগুলো যথেষ্ট সেন্সিটিভ হয়। উদ্ভিদ দেহের ক্ষেত্রে কোষগুলো অতটা সেন্সিটিভ হয়। তাই এর বাইরে যে প্রাচীর থাকে, তারপরে প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে দৈর্ঘ্য, তাদের আয়তন, উচ্চতা যদি দেখি অনেক বেশি হয়। এগুলো ন্যাচারাল ক্যালামিটিকে ডিফেন্ড করতে গেলে, প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করতে গেলে তাদের শাখা প্রশাখা আন্দোলিত হয়। ফলে কোষের মধ্যে একটা দৃঢ়তা আনার জন্য কোষের বাইরের যে পর্দা, সেটা অনেকটা পুরু হয়, বেসিক্যালি সেলুলোজ নির্মিত হয়। কোষ পর্দার কথা যখন আমরা পড়ব, সেখানে দেখব এই কোষ পর্দা অনেকটা নমনীয় প্রকৃতির হয় প্রাণী দেহের ক্ষেত্রে। এই কোষ পর্দা যেমন কোষ প্রাচীর উদ্ভিদ দেহের কোষকে প্রোটেকশন প্রোভাইড করে, সেরকম কোষ পর্দা প্রাণী দেহের কোষকে প্রোটেকশন প্রোভাইড করে। এছাড়াও কোষ পর্দার আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে কোষ পর্দা কোষের ভেতরে সেই জিনিসগুলোকেই ঢুকতে দেয় যেগুলো কোষের জন্য দরকারি, এবং কোষ পর্দা সেই প্রহরীর কাজ করে যে 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 বাড়ির প্রহরী সেই বাড়িতে কেবলমাত্র পরিচিত লোক ছাড়া সে ঢুকতে দেবে না। যেমনটা বাড়ির ক্ষেত্রে ঘটে, প্রহরীর ক্ষেত্রে ঘটে, বা দারোয়ান বা গার্ডের ক্ষেত্রে ঘটে। কোষ পর্দাও প্রাণীদেহে সেই একই কাজ করে। যদি একটা কোষকে ঘর ধরি আমরা, তার প্রহরীর কাজ করে কোষ পর্দা। কাকে কোষের মধ্যে ঢুকতে দেবে, কে কোষের উপকারে লাগবে, কে কোষের ক্ষতি করবে, সেটা কিন্তু সে সিলেক্ট করতে পারে। তার জন্য আমরা কোষ পর্দাকে বলি সিলেক্টিভলি পারমিয়েবল, অর্ধভেদ্য পর্দা বলি, প্রভেদক ভেদ্য পর্দা বলি। সবাই কিন্তু এর মধ্যে দিয়ে যেতে পারেন। বোঝা গেল বিষয়টা? এবার কোষ পর্দার ভেতরে যে সজীব অংশটা থাকে, তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের কিছু অংশ আছে তরল ধাত্রের মতো, জেলির মতো থকথকে, যেখানে কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণুগুলো বর্তমান থাকে। সেখানে কোষের মস্তিষ্ক বা নিউক্লিয়াস সেটাও কিন্তু অবস্থান করে। যখন কোষ পর্দার ভেতরের অংশের কথা ভাবছি, তখন নিউক্লিয়াস এবং যে ধাত্র অংশ, সেটা নিয়ে প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে। এই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে কেবলমাত্র তুলে নিই বা সরিয়ে নিই, বাকি যে অংশটা পড়ে থাকে তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। বোঝা গেল বিষয়টা? আমি জাস্ট একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা কোষ, এই কোষের যে বাইরের লেয়ার, এটাকে বলা হয় সেল ওয়াল, যেটা উদ্ভিদ ক্ষেত্রে। এটাকেই আমরা বলছি সেল মেমব্রেন, কার ক্ষেত্রে? প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদ দেহে কোষ প্রাচীরের ভিতরে এক্সট্রা করে সেল মেমব্রেন থাকতে পারে বা কোষ পর্দা থাকতে পারে, কিন্তু কোষ প্রাচীর কখনো প্রাণীদের কোষে থাকবে না। বোঝা গেল? তাহলে কোশ্চেন হতে পারে যে প্রাণী দেহে কোনটি অনুপস্থিত, সেখানে দিয়ে দিল সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম আর কোষ প্রাচীর। তোমরা উত্তর করবে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু প্রাণী দেহে থাকে না। কোষ পর্দা উদ্ভিদ দেহে থাকতে পারে, বাট কোষ প্রাচীর প্রাণী দেহে থাকে না। এর ভেতরকার যে অংশ, এখানে যদি আমরা দেখি, এখানে একটা জিনিস দেখতে পাবো, এর ভেতরকার অংশে এইরকম একটা গোল অংশ থাকে, এরকম একটা গোল অংশ থাকে, ঘন দানাদার মতো অংশ। এই যে দানাদার মতো অংশ, এই দানাদার মতো অংশটাকে কি বলে জানো? এই দানাদার মতো অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলে? নিউক্লিয়াস। কি বলবো আমরা? নিউক্লিয়াস। নিউক্লিয়াস।
এই পুরো অংশটাকে অর্থাৎ কোষ পর্দার ভেতরে নিউক্লিয়াস সহ কোষের যে অন্তর্বর্তী সজীব অংশ সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। নিউক্লিয়াসকে যখন বাদ দিয়ে দিচ্ছি কোষ পর্দার ভেতরে বাকি যে সজীব অংশ সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। কি বলা হচ্ছে? এটাকে তরল ধাত্রের মতো অংশটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম সমান আমরা লিখতে পারি নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজম, নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজম। এবার নিউক্লিয়াসটা যখন বাদ দিয়ে দেবো তাহলে বাকিও পড়ে আছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণুগুলো থাকে, যাদেরকে আমরা কাউকে বলছি আত্মঘাতী তলি, কাউকে বলছি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। এই কথাগুলো আমরা তো ব্যবহার করি, তাই না? তো এই যে কোষ অঙ্গাণু, সেল অর্গানেলস, এগুলো কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। তাহলে নিউক্লিয়াসও সাইটোপ্লাজমে থাকে। যখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম বলছি তখন প্রোটোপ্লাজম। এই যে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো থাকে, এই কোষ অঙ্গাণুগুলো যেগুলো খুব ভাইটাল, তাদের বাইরে যে দেখা যায় আবার আলাদা করে পর্দা আছে। কোষ অঙ্গাণুর বাইরে আবার পর্দা আছে, সেই অঙ্গাণুগুলো যথেষ্ট ভাইটাল। এই যে ভেতরে নিউক্লিয়াস বলছি, এটাকেও কিন্তু আমরা একরকম কোষ অঙ্গাণু হিসেবে ধরে নিতে পারি। একে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেন অফ সেল বলা হচ্ছে। এর বাইরে দুটো এরকম পর্দা থাকে, দ্বি একক পর্দা বিশিষ্ট। কিছু কিছু কোষ, কিছু কিছু অঙ্গাণু আছে যাদের বাইরে কোনো পর্দা নেই। যেমন ধরো রাইবোজোম, রাইবোজোমের বাইরে কিন্তু পর্দা নেই, অথচ প্রোটিন সিনথেসিস করে। যদি কোষের সাইটোপ্লাজমের ভেতরে কোন কোষ অঙ্গাণুর সংখ্যা সব থেকে বেশি যদি আমরা দেখি, সেখানে দেখব রাইবোজোমের সংখ্যা অনেক বেশি। আবার যদি দ্বি একক পর্দা বিশিষ্ট বলি, আমরা নিউক্লিয়াসের কথা বলতে পারি, আমরা ক্লোরোপ্লাস্টের কথা বলতে পারি, মাইটোকন্ড্রিয়ার কথা বলতে পারি, দ্বি একক পর্দা বিশিষ্ট। বোঝা গেল? মাইটোকন্ড্রিয়ার বাইরে যে দুটো পর্দা থাকে, তার ভেতরের পর্দা, দুটো লেয়ার থাকে, তার ভেতরের লেয়ার ভেতর দিকে খাঁজ কাটা অংশ তৈরি করে, যেটাকে ক্রিস্টি বলি। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু ভাইটাল, এই জায়গাগুলো ভাইটাল, বাট এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বিশেষ করে গ্রুপ সিডি, পুলিশ কনস্টেবল, পুলিশ এসআই, এদের ক্ষেত্রে কিন্তু অতটা হয়তো আসবে না। তাই যে জায়গাগুলো আসবে আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে দেখো, সজীব পর্দা বিশিষ্ট নিউক্লিয়াস গুপ্ত বা আত্মপ্রজননশীল, গুণসম্পন্ন ক্ষুদ্রতম জীবের গঠনগত কার্যগত একককে আমরা বলছি কোষ। তাহলে সেল কাকে বলে বোঝা গেল? স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। আমরা বললাম কোষের কথা, তাহলে লোহিত রক্তকণিকাও একটা কোষ। এই যে লোহিত রক্তকণিকা যে কোষ, এই কোষে কিন্তু কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এই কোষে নিউক্লিয়াস থাকে না। বোঝা যাচ্ছে কি বিষয়টা? দেখো, এরপরে যে ইনফরমেশনটা আমরা জানবো সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কে নামকরণ করেছে। এই যে নিউক্লিয়াস, সেটাকে কে নামকরণ করছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এর আগে বলে দিই, কোষ কে আবিষ্কার করেছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। এই যে কোষ, এই কোষকে কে আবিষ্কার করেছে? ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক, রবার্ট হুক তিনি কোষ আবিষ্কার করেছেন। কি করেছেন? কোষ আবিষ্কার করেছেন 1665-তে নিজের তৈরি আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে। তিনি যখন দেখেন একটা গাছের ছাল নিয়ে এসে, সেখানে তিনি দেখেন যে মৌমাছির বা বি হাইভের মতো কিছু স্ট্রাকচার তিনি দেখতে পান, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র। এগুলাকে তিনি কি বললেন? কোষ। তিনি যে কোষটা আবিষ্কার করেছেন, সেই কোষটা কিন্তু মৃত কোষ, জীবিত নয়। পরবর্তীকালে জীবিত কোষ আবিষ্কার করেছেন কে? একজন বিজ্ঞানী, নাম হচ্ছে লিউয়েনহক। বোঝা গেল? অটো ভন লিউয়েনহক। ঠিক আছে? রবার্ট হুক যেহেতু কোষ আবিষ্কার করেছেন, তাই রবার্ট হুককে বলা হচ্ছে ফাদার অফ সাইটোলজি। কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। কি বলা হয়? ফাদার অফ সাইটোলজি। কি বলা হয়? ফাদার অফ সাইটোলজি বলছি আমরা কাকে? রবার্ট হুককে। বোঝা গেল? কোষ আবিষ্কার হয়ে গেল। কোষের দুটো অংশ বললাম, কোষ প্রাচীর, কোষ পর্দা, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটো অংশ, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে কারা থাকে? কোষ অঙ্গাণু থাকে।
বোঝা গেল? নিউক্লিয়াস নামকরণ করেছেন কে? রবার্ট ব্রাউন। কে করেছেন? রবার্ট ব্রাউন। এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের নামকরণ করেছেন পারকিনজি। বায়োলজিতে বা জীববিদ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি, কোশ্চেন এসেছে আবিষ্কারক দিয়ে, বেশিরভাগ কোশ্চেন এসেছে আবিষ্কারক দিয়ে। কে কোনটা আবিষ্কার করেছে সেইটুকু জানলেই কিন্তু আমরা অনেক কোশ্চেনে আনসার করে আসতে পারবো। বিভিন্ন পরীক্ষাতে এই জায়গা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে। প্রোটোপ্লাজম নাম করেছেন কে? পারকিনজি। এরপরে আমরা একটা জিনিস দেখব, যেটা কোর্স ইন ডিটেলসে পড়লে তোমাদের এই জায়গাগুলো আরো ক্লিয়ার হবে। বাট আমরা একটা অংশ পড়বো যেটাকে বলা হচ্ছে কোষবাদ বা সেল থিওরি। কোশ্চেন পড়ে কোষবাদ কে প্রবর্তন করেছে? কোষবাদে বলা হয়েছে যে কোনো একটা সেল প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়। কোনো একটা কোষ সে বিভাজিত হয়ে আর একটা কোষ তৈরি করছে। যে সেলটা বিভাজিত হচ্ছে সেই সেলটাকে বলছি প্যারেন্ট সেল। যে সেলটা বিভাজিত হয়ে আবার তৈরি হচ্ছে তাকে বলছি ডটার সেল। ফিমেল হিসাবে আমরা ধরছি। কেন? কারণ ওই সেলটা আবার ডিভিশন হচ্ছে, ফলে এরকম কোষ বিভাজিত হয়ে হয়ে কি করে একটা ছোট্ট এককোষী প্রাণী থেকে শুরু করে বহুকোষী প্রাণীতে পরিণত হয়। কেমন? তাই আমরা বলবো কোষকেই তাই বলা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি। সেখানে এই যে কোষবাদ যিনি দিয়েছেন তার নাম হচ্ছে সোয়ান এবং স্লেইডেন। এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এক্সাম পারপাস। এরপরে ভাইরয়েড একটা কথা জানবো। ভাইরাসের একক বলা হচ্ছে ভাইরয়েড, ভাইরাসের কোষ সমূহ। এই ভাইরয়েড অতি সূক্ষ্ম আনুবণিক নগ্ন আরএনএ সমন্বিত। আরএনএ কি পড়াবো তোমাদেরকে। জীব যার দেহে কোনো খোলক থাকে না, বাইরে কোনো খোলক থাকে না, এই যে ভাইরয়েড, এটা হচ্ছে ভাইরাসের একক। ভাইরাসকে আমরা বলছি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। কি বলছি? জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। কেন? ভাইরাস যখন জীবদেহের বাইরে থাকে তখন জড়ের মতো আচরণ করে, যখন বেটা ভেতরে ঢুকে যায় তখন কিন্তু জীবের মতো আচরণ করে, তাই না? করোনা ভাইরাস শরীরে ঢুকে ফুসফুসের 12টা বাজিয়ে দেয়, কিন্তু যখন বাইরে থাকে তখন করোনাকে তো আমরা দেখতে পাই না, জড়ের মতো আচরণ করে। যখন ভেতরে ঢুকে যায় তখন জীবের মতো আচরণ করে। সেই হচ্ছে ভাইরয়েড, আরএনএ সমন্বিত। আমরা কোষ বিভাজন এই জায়গাতে রয়েছে। কোষ বিভাজনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ক্রোমোজোমের কথা আমরা জানবো ইন ডিটেলসে, যখন পড়বো আমরা পরে ক্লাস করবো সেগুলো জানবো। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু ডিএনএ এবং আরএনএ থাকে। ডিএনএ এর পুরো নাম তোমরা প্রত্যেকেই পারবে হয়তো বা, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর ফুল ফর্ম, রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ এর ফুল ফর্ম। এই ডিএনএ বা আরএনএ দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যেহেতু আরএনএ বলা হয়েছে আমি তোমাদেরকে এই জায়গাটা বলে দিই। এই যে ডিএনএ অ্যান্ড আরএনএ এই দুটোর কথা বলছি, এদের ফুল ফর্মটা বললাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুটোকে বলা হয় বায়োমলিকুলস বা জীব অণু বলা হয়। এই দুটো অণু কি দিয়ে গঠিত? একটা হচ্ছে সুগার আছে এখানে ডিএনএ এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই যদি আমরা ধরি সুগার আছে, আর একটা নাইট্রোজেন বেস আছে। কি আছে? সুগার কথার বাংলা অর্থ হচ্ছে শর্করা, আরেকটাকে আমরা বলি নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার। শর্করা এখানে হচ্ছে রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা ডিএনএ তে থাকে, আর আরএনএ থাকে রাইবোজ শর্করা। এখানে ডিঅক্সিরাইবোজ শর্করা, এখানে রাইবোজ শর্করা। ডিঅক্সিরাইবোজ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোজ শর্করা। বোঝা গেল? নাইট্রোজেন বেসের ক্ষেত্রে কি হয় একটু মনে রাখতে অসুবিধা হয়। নাইট্রোজেন বেস যেটা তোমরা নাম শুনে থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এই নামগুলো শুনবে। এই যে ডিএনএ নাইট্রোজেন ক্ষার, এই যে অ্যাডেনিন বলছি, গুয়ানিন বলছি, থাইমিন বলছি, সাইটোসিন বলছি, এটা থাকে ডিএনএ তে। আরএনএ তে শুধুমাত্র থাইমিনের বদলে থাকে ইউরাসিল।
এইটা পরীক্ষাতে পড়ে। আরএনএতে নাইট্রোজেন নিম্নোক্ত কোন নাইট্রোজেন ক্ষারটি আরএনএতে উপস্থিত, সেখানে বলল বা আরএনএতে অনুপস্থিত, দিয়ে দিল অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। উত্তর কি হবে? থাইমিন। কারণ আরএনএতে থাইমিনের পরিবর্তে কে থাকে? ইউরাসিল থাকে। বোঝা গেল? তাহলে কি বললাম? ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে যে শর্করা থাকে সেটা ডিঅক্সিরাইবোজ শর্করা। এখানে যে নাইট্রোজেন বেস থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটো বন্ধন দ্বারা যুক্ত থাকে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে বন্ধন দ্বারা যুক্ত থাকে। যেহেতু আরএনএতে থাইমিন থাকে না, বাকি সব একই, অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল শুধু যুক্ত হয়ে যাবে। আর আরএনএতে কি রয়েছে? রাইবোজ শর্করা। বোঝা গেল? বেশ, নেক্সট দেখো। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন প্রচুর পড়ে। কি? সবচেয়ে ছোট কোষ পৃথিবীতে যদি দেখা যায়, কোষকে নিয়ে যদি কালচার করি, আমরা দেখব কি সব থেকে ছোট কোষ আণুবীক্ষণিক একেবারে, সেটাকে আমরা কি বলছি? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কি বলা হয়? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা গ্যালিসেপ্টিকাম। এই ধরনের একটা মাইক্রোবস, একদম অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক জীব, যেটা হচ্ছে সব থেকে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে বড় প্রাণী কোষ যদি বলি, সেটা কি হবে? সব থেকে বড় প্রাণী কোষ। অ্যাকচুয়ালি সব থেকে বড় প্রাণী কোষ যদি বলি, এখানে উত্তরটা হবে ওভাম। সব থেকে বড় প্রাণী কোষ যদি বলি, উত্তরটা হবে ওভাম বা ডিম্বাশয় বা ডিম্বাণু। তোমরা করবে ওভাম বা ডিম্বাশয় বা ডিম্বাণু। কিন্তু এখানে দেওয়া আছে স্নায়ু কোষ, মিটার লম্বা, তার মানে সব থেকে বড় নয়, সব থেকে, এই জায়গাতে করো সব থেকে লম্বা। কি করবে? সব থেকে লম্বা, সব থেকে লম্বা করো, সব থেকে লম্বা, সব থেকে লম্বা প্রাণী কোষ। ঠিক আছে? তাহলে ওভাম কি? সব থেকে বড়। সব থেকে বড় প্রাণী কোষ যদি বলা হয়, তোমরা উত্তর করবে ওভাম। ঠিক আছে? যদি বলা হয় সব থেকে ছোট প্রাণী কোষ কি? সব থেকে ছোট, এটা হলো সব থেকে বড়। যদি বলা হয় প্রাণী দিয়ে সব থেকে ছোট, এক্ষেত্রে পুরুষ দেহ স্ত্রী দেহ আলাদা করে দিতে পারে। পুরুষ দেহে যদি বলা হয় সব থেকে ছোট, সেটা হবে শুক্রাণু। স্ত্রী দেহতে তো আর শুক্রাণু পাওয়া যায় না, স্পার্ম তো স্ত্রী দেহতে পাওয়া যায় না, পুরুষ দেহে পাওয়া যায়। সেই জন্য স্ত্রী দেহে ছোট যদি বলা হয়, তাহলে তোমরা উত্তর করবে আরবিসি। আরবিসির ফুল ফর্ম জানো তো তোমরা সকলে? আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল, আরবিসি, যেটাকে আমরা বাংলায় বলি লোহিত রক্ত কণিকা। কি বলি? লোহিত রক্ত কণিকা। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে সব থেকে লম্বা প্রাণীকোষ স্নায়ুকোষ, যেটাকে নিউরন বলা হচ্ছে। সব থেকে বড় বললে ওভাম বা ডিম্বাণু। সব থেকে ছোট যদি বলে শুক্রাণু করবে, এমনি যদি ছোট বলে শুক্রাণু করবে। যদি বলা হয় স্ত্রী দেহে সব থেকে ছোট, শুক্রাণু করে দিয়া না, পুরো কেচগন্ডুস হয়ে যাবে। কি করবে? আরবিসি। কি করবে? আরবিসি, অর্থাৎ লোহিত রক্ত কণিকা। এই আরবিসিতেই কিন্তু নিউক্লিয়াস থাকে না। এই কোষটাতে, এই ছোট কোষটাতে নিউক্লিয়াস থাকে না। সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল অ্যাসিটাবুলেরিয়া পরীক্ষাতে আসতে পারে। এককোষী সামুদ্রিক শৈবাল হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া। কি? অ্যাসিটাবুলেরিয়া, এইরকম দেখতে অ্যাসিটাবুলেরিয়া। আর সব থেকে লম্বা, যেটাকে আমরা স্নায়ুকোষ বলছি, যেটা আমাদের মস্তিষ্কে থাকে, এটা হচ্ছে এইরকম দেখতে, নিউরন বলা হচ্ছে। এরপরে কাইটিন সম্পর্কিত একটা কোশ্চেন পড়েছে। কাইটিন কি বলা হচ্ছে? এক প্রকার জৈব বস্তু যা ছত্রাক এবং লাইকেনের কোষ প্রাচীরে থাকে। ছত্রাক এবং লাইকেনের যে কোষ প্রাচীর, সেটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত। ইন জেনারেল উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হয়, কিন্তু আমরা লাইকেন আর ছত্রাক, এদের যে কোষ প্রাচীর, এরাও তো উদ্ভিদ, এদের যে কোষ প্রাচীর
সেটা কিন্তু কাইটিন নির্মিত, পরীক্ষাতে এসছে। এক্সেপশনাল কেসগুলোই কিন্তু সায়েন্সে কোশ্চেন আসে। বিজ্ঞানে যদি আমরা দেখি ব্যতিক্রমিক ইনফরমেশন গুলোই কিন্তু পরীক্ষাতে বেশি দেয়। ওকে, একক পর্দা। বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার দুপাশে অবস্থিত দ্বিস্তরযুক্ত প্রোটিন স্তর এবং তাদের মাঝখানে অবস্থিত লিপিড স্তরকে বলা হয় একক পর্দা, ইউনিট মেমব্রেন। একক পর্দা সেটা হচ্ছে প্রোটিন লিপিড দিয়ে তৈরি, প্রোটিন লিপিড প্রোটিন বা পিএলপি লেয়ার বলা হয়। টোনোপ্লাজম কি? কোষের যে কোষগহ্বরকে ঘিরে যে পাতলা সাইটোপ্লাজমে পর্দার আবরণ থাকে তাকে বলা হয় টোনোপ্লাজম। কোষের ভেতরে এরকম যে কোষ যদি আমরা ধরি, সেই কোষের ভেতরে কোষ গহ্বর থাকে যেটাকে আমরা বলি ভ্যাকুয়েল। কি বলা হয়? ভ্যাকুয়েল বা খালি জায়গা, যেখানে কি হয় কোষের তরল পদার্থ সঞ্চিত থাকে। এই যে কোষের ভ্যাকুয়েল বা কোষ গহ্বর, এর বাইরে একটা হালকা পর্দা থাকে। আমরা যদি বেলুনের মধ্যে জল পুরি যেরকম হয় ঠিক সেরকম এর আকৃতি দাঁড়ায়। এই যে ভ্যাকুয়েলের বাইরে যে পর্দা বিশেষ অংশটা তাকেই আমরা কি বলছি? টোনোপ্লাজম। কি বলছি? টোনোপ্লাজম। সাইটোপ্লাজম মনে রাখবে, টোনোপ্লাজম। ভ্যাকুয়েলের বাইরে যে পর্দা থাকে তাকে বলা হচ্ছে টোনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা বলেছে। এরপরে যে কোশ্চেনটা আসে, কোষ কথাটি প্রবর্তন করে রবার্ট হুক। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ফাদার অফ সাইটোলজি বলা হচ্ছে রবার্ট হুককে। আর কোষের মস্তিষ্ক বলা হচ্ছে বা ব্রেন অফ সেল বলা হচ্ছে কাকে? নিউক্লিয়াসকে। এই হচ্ছে নিউক্লিয়াস। কোষের মধ্যে এইরকম একটা জায়গায় ঘনকাকার কি থাকে? ঘনকাকার একটা দানাদার অংশ থাকে যে কি করে পুরো কোষটাকে নিয়ন্ত্রণ করে। কোষের অন্যান্য অর্গানের অঙ্গাণু বা অর্গানেলসের ফাংশনগুলোকে ও কন্ডাক্ট করে, পরিচালনা করে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আবার চারটা অংশ। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আবার চারটা অংশ। কি কি অংশ জানো? এই নিউক্লিয়াসের বাইরে তো পর্দা রয়েছেই। কি রয়েছে? পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। এরপরে এই নিউক্লিয়াসের ভিতরেও একটা ছোট্ট দানাদার ঘন অংশ থাকে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, যেটাকে আমরা বলবো নিউক্লিওলাস। কি বলবো? নিউক্লিওলাস। আমরা কি বলবো? নিউক্লিওলাস। এর মধ্যে কিছুটা তরল পদার্থ থাকে, কিছুটা তরল পদার্থ থাকে, তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এর মধ্যে কিছু সরু সরু সুতোর মতো অংশ থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। এই যে সরু সরু সুতোর মতো অংশ, এই সরু সরু সুতোর মতো অংশকে বলা হয় নিউক্লিয় জালিকা। কি বলা হয়? নিউক্লিয় জালক লিখতে পারো বা জালিকা লিখতে পারো। এটারই নাম ক্রোমাটিন থ্রেডস। এখান থেকে কি হয়? ক্রোমোজোম তৈরি হয়। যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আরএনএ অবস্থান করে, বংশগতির ধারক ও বাহক বলা হচ্ছে যে ডিএনএ কে, সেই ডিএনএ থাকে এই নিউক্লিয় জালকের মধ্যে। নিউক্লিয় জালকটা কোষ বিভাজনের সময়, অর্থাৎ পেরেন্ট সেল থেকে যখন ডটার সেল তৈরি হচ্ছে সেই সময়ও কি করে? সেই সময়ও আস্তে আস্তে করে স্ফীত হয়, খেয়ে খেয়ে পরে একদম হৃষ্টপুষ্ট হয়। যেমন করে আমাদের জীবদেহে কি ঘটে? মানুষের যখন প্রেগনেন্সি পিরিয়ড আসে, মেয়েদের মধ্যে যখন প্রেগনেন্সি পিরিয়ড আসে তখন কি হয়? আস্তে আস্তে করে তার শরীরটা ফুলতে শুরু করে, তার পেটটা ফুলতে শুরু করে, তারপর সেখান থেকে তো বাচ্চা প্রসব হয়। এখানেও যখন সেলগুলো ডিভিশন হবে তার মধ্যেকার এই নিউক্লিয় জালক আস্তে আস্তে খেয়ে পরে একদম হৃষ্টপুষ্ট হয়, মোটা মোটা হয়ে যায়। সেখান থেকে কি হয়? সেই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দ্বিখণ্ডিত হতে শুরু করে, হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায় নিউক্লিয়াসের মধ্যে। ঘটনাটা নিউক্লিয়াসের মধ্যেই ঘটছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে কি হচ্ছে? আস্তে আস্তে নিউক্লিয়াসটা কেটে দুখণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। একটা কোষের মধ্যে তাহলে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এইবার আস্তে আস্তে এই যে বাকি যে সাইটোপ্লাজমীয় অংশটা বা কোষ পর্দা আস্তে আস্তে কি করে? সংকুচিত হতে শুরু করে। পেটের কাছটা এইরকম, এই পেটের কাছটা সংকুচিত হতে শুরু করে, এইটা এসে এইরকম করে সংকুচিত হয়, এরকম করে আস্তে আস্তে করে এই জায়গাটা কেটে গিয়ে এখান থেকেই তৈরি হয় এরকম একটা নিউক্লিয়াস, কোষ, এরকম একটা কোষ। এই হচ্ছে কোষ বিভাজন ঘটে।
বোঝা গেল? এই নিউক্লিয়াসের কাজ হচ্ছে এটাই। এই হচ্ছে নিউক্লিয়াসের ছবি। কোষের শক্তিঘর বলা হয়, কি বলা হয়? শক্তিঘর। কি, কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। এটা দ্বি একক পর্দা বেষ্টিত। কি? দ্বি একক পর্দা বেষ্টিত। তোমরা দেখতে পাচ্ছ এই যে কোষের ভেতরের এই অংশটা, খাঁজ কাটা অংশ, এটা হচ্ছে ভেতরের অংশ, ভেতরের পর্দা। এই যে খাঁজ কাটা অংশগুলো তৈরি হয়েছে, এই খাঁজ কাটা অংশগুলোকে কি বলে জানো? ক্রিস্টি বলা হয়। ক্রিস্টি বলা হয়। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু কিছু ডিএনএ থাকে। আমি তোমাদেরকে বললাম ক্রোমোজোমের মধ্যে বেসিক্যালি ডিএনএ থাকে, কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিছু ডিএনএ থাকে, যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আমরা যদি ডিএনএ এর মধ্যেকার স্ট্রাকচার দেখি, আমরা দেখব ডিএনএ কে বলা হয় ডবল হেলিক্যাল স্ট্রাকচার। ডবল হেলিক্যাল স্ট্রাকচার, দুটো হেলিক্স রয়েছে। দুটো হেলিক্স মানে দুটো এরকম এরকম রয়েছে, স্ট্র্যান্ড রয়েছে। এই যে স্ট্র্যান্ড, এর মধ্যেই কি করে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এরকম এরা পরস্পর যুক্ত থাকে। এটাকে বলা হচ্ছে ডিএনএ, নর্মাল ডিএনএ, বায়োমলিকুলস। কিন্তু যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, এটা দেখতে সরল রৈখিক, কিন্তু এর মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল। মাইটোকন্ড্রিয়াল ডিএনএর আকার কিরকম? গোলাকার। দরকার নেই অতটা, কতটা লাগবে? কোষের শক্তিঘর কাকে বলা হয়? নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুটি পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি ঘর হিসাবে পরিচিত? উত্তর করবে মাইটোকন্ড্রিয়া। দ্যাটস অল, এর বাইরে জানার দরকার, সাফিসিয়েন্ট মোর দ্যান। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এবার তোমরা মনে হয়তো উদ্বেগ থাকতে পারে যে স্যার কেন পাওয়ার হাউস অফ সেল বলছি? পাওয়ার হাউস অফ সেল এই কারণে বলা হচ্ছে, এই মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে পাওয়ার জেনারেট করে, আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে, আমাদের শরীরে এনার্জি কারেন্সি হিসাবে এটিপি তৈরি করে। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর মধ্যে এনার্জি থাকে, যেই এনার্জিটা পরবর্তীকালে আমাদের বিভিন্ন কাজ করতে সহযোগিতা করে। এই জন্য এটাকে বলা হয় কোষের শক্তিঘর, শক্তি উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? আয়তনে বৃহৎ প্রাণীকোষ উট পাখির ডিম। তোমরা পড়েছো প্রত্যেকেই, জানো প্রত্যেকেই, প্রশ্ন আসলে উত্তর আশা করি সবাই করে দিতে পারবে। আয়তনে সব থেকে বড় হচ্ছে 1.5 কেজির মতো হয়। একটা ডিম উট পাখির 1.4 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। এগ অফ অস্ট্রিচ বলা হচ্ছে, বা অস্ট্রিচ এগ, যেটা হচ্ছে উট পাখির ডিম। বোঝা গেছে? নেক্সট, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি। কেন? কারণ রাইবোজোম প্রোটিন তৈরি করে। কোষ বা আমাদের সাইটোপ্লাজমে যে কোষ অঙ্গাণুগুলো থাকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা কোষ অঙ্গাণু থাকে, তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সঙ্গে সংযুক্ত থাকে, নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কোষের মধ্যে দু ধরনের হয়। একটা খানিকটা খসখসে অমসৃণ টাইপের হয়, আর একটা খুব মসৃণ হয়। যেটা মসৃণ হয় তাকে আমরা বলি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটাকে আমরা বলছি দানাদার বা অমসৃণ। আমরা কি বলবো? অমসৃণ। কি বলবো? অমসৃণ। অমসৃণ। কেন এমনটা হয়? এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি, এখানে
একটা কোষ অঙ্গাণু অনুপস্থিত থাকে বলে এই ধরনের মসৃণ হয়, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম দানাদার। যখন দানাদার কোনো পদার্থ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যুক্ত থাকছে তখন সেটা খসখসে বিড়বিড়া টাইপের হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো একটা সমতল বা মসৃণ তল সেখানে খানিকটা বালি ছড়িয়ে দিই, সেটাকে আর মসৃণ থাকে? ঘসঘসে টাইপের হয়ে যায়। সেরকম এখানেও রাইবোজোম গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এটাকে বলা হয় অমসৃণ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয় ইংলিশে, এটাকে বলা হয় স্মুথ। এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যেই রাইবোজোম থাকে। এছাড়াও রাইবোজোম সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে, বিভিন্ন অংশে। কোষ অঙ্গাণুর মধ্যে মধ্যেও রাইবোজোম আছে। এই রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস করে, প্রোটিনকে তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রোটিন ফ্যাক্টরি অফ এ সেল। অর্থাৎ রাইবোজোমকে আমরা বলছি কোষের প্রোটিন সংশ্লেষকারী কোষ অঙ্গাণু। বোঝা গেল? পর্দাবিহীন, সেটাও পর্দাবিহীন সেন্ট্রোজোম। দিস ইজ অলসো মেমব্রেনলেস। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম হচ্ছে, এই যে আমরা বললাম একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের উপরে তারার মতো একটা অংশ থাকে। এই তারার মতো অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। কি বলবো আমরা? সেন্ট্রোজোম। আমরা কি বলবো? সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম কি করে? অ্যাস্ট্রাল রে তৈরি করে, বেমতন্তু গঠনে সাহায্য করে এই সেন্ট্রোজোম, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। যদি বলা হয় কোন কোষ অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে, তাহলে তোমরা সেটা লিখে রাখতে পারো। কোন কোষ অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে? কোষ বিভাজনে সাহায্য করে কে? এই সেন্ট্রোজোম। কোষ বিভাজনে সাহায্য করে কে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, কোষ বিভাজনে সাহায্য করে, উদ্ভিদ কোষে থাকে না। তাহলে তোমরা বলবে কি যে স্যার তাহলে কি উদ্ভিদ কোষ বিভাজিত হয় না? হয়। উদ্ভিদ কোষ বিভাজনের জন্য যেটা বেশি অবদান রাখে তাকে বলা হয় সেল প্লেট বা কোষপাত। সেল প্লেট, কোষপাত। সেল প্লেট উদ্ভিদ দেহে কোষ বিভাজনে সাহায্য করে। বুঝা গেল? অর্থাৎ সেল প্লেট ইজ রেসপন্সিবল ফর সেল ডিভিশন ইন এ প্ল্যান্ট। একটা উদ্ভিদ দেহে কোষ বিভাজনে সাহায্য করে কে? কোষপাত বা সেল প্লেট। কোষপাত। তাহলে উদ্ভিদ দেহের ক্ষেত্রে যদি বলা হয় সেল ডিভিশনে সাহায্য করে কে? কোষপাত। কি বলবে? কোষপাত। কি বলবে? কোষপাত। কোষপাত গঠনের মধ্য দিয়ে কিন্তু সেল প্লেট আমাদের কোষ বিভাজন হয় উদ্ভিদ দেহে। প্রোটিন সংশ্লেষকারী কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, তোমাদেরকে বললাম। এই যে রাইবোজোম, এই রাইবোজোম আবার দু প্রকৃতির হয়। একটাকে বলা হয় 70s আর একটা বলা হয় 80s। একটাকে বলা হয় 70s আর একটাকে বলা হয় 80s। এসটা হচ্ছে ভেদবার্গ কনস্ট্যান্ট বলা হয়, দরকার নেই অতদূর। এইটা কিন্তু একটু দরকার হলেও হতে পারে, তার কারণ আমরা যেটা কোষকে দুটো ভাগে ভাগ করি, কোষের প্রকৃতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, একটা বলা হয় ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের কথার অর্থ হচ্ছে আদি কোষ, আর ইউক্যারিওটিক কথার অর্থ হচ্ছে আদর্শ কোষ। প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোম থাকে তার প্রকৃতিটা হচ্ছে 70s প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষে যেটা থাকে সেটার প্রকৃতি হচ্ছে 80s প্রকৃতির। বুঝা গেল? এটা মনে রাখবে। আত্মঘাতী তলি বা সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোম। এই লাইসোজোমের ভেতরে কিছু উৎসেচক থাকে, যেই উৎসেচকগুলো কি করে? পুরো কোষটাকে মেরে দিতে সাহায্য করে। এমনটা কেন? আবার এরকমও ঘটনা ঘটে, ধরো কোনো কোষ অঙ্গাণু কাজ করছে না, নিউক্লিয়াস আমাদের লাইসোজোমকে আদেশ দিচ্ছে যে মাইটোকন্ড্রিয়া ঠিকভাবে কাজ করছে না, ওকে ওয়ার্নিং দাও। একটু একটু কি করে? ওই যে ভেতরকার যে রস, লাইসোজোমের মধ্যে যে উৎসেচক থাকে সেটা তার উপর একটু ছিটিয়ে দেয়। সে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাকে অ্যাক্টিভ করানোর চেষ্টা করে। যখন দেখছে ও আর অ্যাক্টিভ করতে পারছে না, তখন ও মাইটোকন্ড্রিয়াটাকে ধ্বংস করে দেয়, কারণ ওই মাইটোকন্ড্রিয়া আর কোনো কাজে লাগবে না। তাই লাইসোজোম ওই কোষ অঙ্গাণুকে ধ্বংস করে দেয়।
এবার ধরো কোনো কোষের মধ্যে আনওয়ান্টেড কোনো বস্তু ঢুকে গেছে, তখন নিউক্লিয়াস ওকে লাইসোজোমকে নির্দেশ পাঠায় যে এরকম একজন ঢুকে গেছে অপরিচিত, দেখো ওকে আগে বের করো, না হলে আগে মারো। যখন লাইসোজোম বের করানোর চেষ্টা করছে, যখন এখতিয়ারের বাইরে চলে গেছে, যে এর বের করানো সম্ভব নয়, তার ক্ষমতা অনেক বেশি, তখন লাইসোজোম কি করে, ওই কোষটাতে নিজে ফেটে যায়। কোষগুলো এই লাইসোজোম একটু বেলুনের মতো, নিজে ফেটে যায়, ফেটে গিয়ে ওর মধ্যেকার যা উৎসেচক আছে পুরো গোটা কোষে ছড়িয়ে পড়ে। গোটা কোষে যখন ছড়িয়ে পড়ে তখন কোষটা পুরো নষ্ট হয়ে যায়। ওই যে ভিতরে যে আনওয়ান্টেড পার্টিকেলসটা ঢুকেছে সেটা সহ কোষটা নষ্ট হয়ে যায়। এরপরেও যদি নষ্ট না হয় তাহলে কি হবে, সেইখান থেকে আস্তে আস্তে করে কি হবে, আমাদের শরীরে রোগ মাথা চাড়াতে উঠতে শুরু করবে। আর এগুলোই আমাদের শরীরের মধ্যে আমাদের ইমিউন সিস্টেমটাকে ধরে রেখেছে। সেই জন্য যেহেতু নিজে মৃত্যু ঘটিয়ে আমাদের শরীরের কোষকে রক্ষা করে, আমাদের শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে, এদেরকে ভুললে চলবে না। তাই এই লাইসোজোমকে আমরা কি বলবো, আত্মঘাতী তলি বা সুইসাইডাল ব্যাগ। কোয়ান্টাজোম থাকে ক্লোরোপ্লাস্টে। এগুলো প্রচুর প্রশ্ন এসছে, আমি ইনফরমেটিভ তাই তুলে দিয়েছি। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট বেসিক্যালি থাকে, ক্লোরো কথাটা তোমরা শুনেছো নিশ্চয়ই, ক্লোরোফিল। সেই ক্লোরোফিল যেখানে থাকে তাকেই বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা একটা কোষ অঙ্গাণু যেটা উদ্ভিদ দেহে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে প্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্ট কিসের অংশ? প্লাস্টিডের অংশ। ভালো করে দেখে নাও, ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের অংশ। কিসের অংশ? প্লাস্টিডের অংশ। এই প্লাস্টিড কোথায় থাকে? কেবলমাত্র উদ্ভিদ কোষে। কোথায় থাকে? কেবলমাত্র উদ্ভিদ কোষে। কোথায় থাকে? কেবলমাত্র উদ্ভিদ। এই প্লাস্টিড আবার 3 ধরনের হয় উদ্ভিদে। এই যে আমরা ক্লোরোপ্লাস্ট বলছি, এই ক্লোরোপ্লাস্ট কেবলমাত্র প্লাস্টিডের অংশ তা নয়, ক্রোমোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট থাকে, 3টে অংশ। ক্লোরোপ্লাস্ট যেহেতু ক্লোরোফিল আছে, সালোক সংশ্লেষ করছে, খাদ্য সংশ্লেষে কাজে লাগছে। ক্রোমোপ্লাস্ট সে কি করছে? সেখানে ক্লোরোফিল নেই, সে কি করছে? বর্ণ তৈরিতে সাহায্য করছে। কোনো ফুল তার বর্ণ কি হবে সেটা ডিপেন্ড করে ক্রোমোপ্লাস্টের উপরে। লিউকোপ্লাস্ট কি করছে? লিউকোপ্লাস্ট করছে এরা যে খাদ্য তৈরি করলো। এবার তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার ক্রোমোপ্লাস্ট বর্ণ তৈরি করে কি করে? বর্ণ তৈরির মধ্য দিয়ে কি হয়? কীটপতঙ্গকে আকৃষ্ট করে, কীটপতঙ্গকে আকৃষ্ট করে ডেকে নিয়ে আসে, ফলে পরাগ সংযোগ হয়। এই পরাগ সংযোগ হওয়ার ফলেই তো ফুল থেকে ফল তৈরি হয়, হ্যাঁ কি না? সেই ফলের মধ্যে সালোক সংশ্লেষে তৈরি খাবারগুলো তো জমা থাকে। তাহলে প্রত্যেকে কতটা ভাইটাল ভাবো। এই ক্রোমোপ্লাস্ট রং বেরঙের হয়, ফলের বর্ণ তৈরি করে, ফুলের বর্ণ তৈরি করে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি করে? ওই খাদ্যটাকে সঞ্চয় করে। বোঝা গেল? তাহলে প্লাস্টিড এই 3 ধরনের হয়। এই ক্লোরোপ্লাস্টে কি থাকে? কোয়ান্টাজোম। কোশ্চেন পড়েছে, মনে রাখবে, একটু হায়ার পরীক্ষাতে এসছে। সলিউলোপ্লাস্ট স্নেহ পদার্থ সঞ্চিত রাখে, এটা তোমাদের দরকার নেই, না হলেও চলবে। নেক্সট দেখো, কোষ পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে। পরীক্ষায় এসেছে যে কোষ কোন পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে। কোষ কোন পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে? পিনোসাইটোসিস। আরেকটা যদি কঠিন হয় তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। তাহলে এটা তরল পদার্থ। এই তরল পদার্থ যখন কঠিন হবে, কি হবে? কঠিন পদার্থ হবে, তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস বলা হয় কঠিন খাদ্য গ্রহণ করলে। খালি চোখে দেখা যায় না এমন কোষের সাইজ কত হয়? 100 মাইক্রন। পড়েছে কোষের বেসিক্যালি সাইজ কতটা হয়, যেটা খালি চোখে দেখা যায়, সেটা হবে 100 মাইক্রন। কোষের ডিএনএ এর গঠন, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম দ্বিতন্ত্রী মডেল, সেটা কে আবিষ্কার করেছে? ওয়াটসন ও ক্রিক। পরীক্ষাতে এসেছে। কোষের যে ডিএনএ, যেটা ক্রোমোজোমে অবস্থান করে, যেটা ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে তৈরি, যেখানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, নাইট্রোজেন, ক্ষার রয়েছে,
যেটাকে বলা হচ্ছে বংশগতির ধারক ও বাহক, সেই যে ডিএনএ তার মধ্যেকার যে গঠন, দ্বিতন্ত্রী গঠন, এই দ্বিতন্ত্রী গঠনকে কে আবিষ্কার করেছে? ওয়াটসন ও ক্রিক। প্রচুর বার কোশ্চেন এসছে। ডিএনএ জাইরেজ উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের জন্য, তা হলো ডিএনএ রেপ্লিকেশন। কোশ্চেন হয়তো আসবে না, কিন্তু চলে আসলেও আসতে পারে, সেই জন্য ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম। কি ডিএনএ জাইরেজ উৎসেচক, যেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপি গঠনে সাহায্য করে। রেপ্লিকেশন কথার অর্থ প্রতিলিপি গঠন। ডিএনএ নিজের মতো করে আরেকজনকে তৈরি করতে পারে, নিজের মতো করে আরেকজনকে তৈরি করতে পারে, এটাকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেট করছে নিজেকে, নিজেকে আরেকবার তৈরি করছে, নিজের প্রতিচ্ছবি তৈরি করছে, নিজের গঠনের মতো করে আরেকজনের গঠন তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এতে সাহায্য করে কে? ডিএনএ জাইরেজ। কে সাহায্য করে? ডিএনএ জাইরেজ উৎসেচক। পরীক্ষায় কিন্তু এসেছে। বিপুল পরিমাণ মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃদপেশি ক্লান্ত হয় না। মোস্ট ভাইটাল একটা কোশ্চেন। আমাদের যে হৃদপেশি, হৃদপেশি মানে আমাদের হৃৎপিণ্ডের পেশি। আমাদের হৃৎপিণ্ডের পেশি কি কখনো বন্ধ থাকে? হ্যাঁ, বন্ধ থাকে যখন বডি ডেড হয়ে যায়, অর্থাৎ ডেড বডিতে হৃৎপিণ্ডের ছন্দময়তা বন্ধ হয়ে যায়। এই যে হৃদপেশি, জন্ম হওয়া একটা শরীরে একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে, যখন তার হার্টবিট আসে, মানে হৃৎপিণ্ডের ছন্দময়তা শুরু হয়, তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হৃৎপিণ্ড কখনো কিন্তু থেমে থাকে না। হৃৎপিণ্ড কখনোই থেমে থাকে না, চলতে থাকে। এই যে ছন্দময়তা, এটাকে বজায় রেখেছে কে? আমাদের মাইটোকন্ড্রিয়া। প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া এখানে উপস্থিত থাকে। কেন না? হৃৎপিণ্ডকে পাওয়ার সাপ্লাই করতে হবে, হৃৎপিণ্ডকে পাওয়ার সাপ্লাই করতে হবে। প্রচুর পরিমাণে পাওয়ার লাগছে, অনবরত হৃৎপিণ্ড চলছে। আমরা ঘুমোলে কি হবে? হৃৎপিণ্ড সে চলে যাচ্ছে, ফুসফুস সে চলে যাচ্ছে। এই হৃৎপিণ্ডের যে এই যে সিস্টল ডায়াস্টল হচ্ছে, সিস্টল বলতে সংকোচন, আর ডায়াস্টল মানে প্রসারণ। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ হচ্ছে, সিস্টল ডায়াস্টল হচ্ছে। এই সিস্টল ডায়াস্টল যে ছন্দময়তা, যে রিদম, সেটা হৃৎপেশি কন্ডাক্ট করে। আর হৃৎপেশিকে সেটা কন্ডাক্ট করার জন্য এনার্জি সাপ্লাই করে কে? আমাদের মাইটোকন্ড্রিয়া। কারণ আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলি? পাওয়ার হাউস অফ সেল বলি। এটিপি তৈরি করে, সেই এটিপি যেটাকে আমরা এনার্জি কারেন্সি বলছি, সেই এটিপি সাপ্লাই করে হৃৎপেশিকে কে? মাইটোকন্ড্রিয়া। বিপুল পরিমাণ মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে কোথায়? হৃৎপেশিতে। তাই হৃৎপেশি ক্লান্ত হয় না, পরীক্ষাতে এসছে। স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান। উদ্ভিদ কোষে যে কার্বোহাইড্রেট, তাকে আমরা কি বলি? স্টার্চ। সেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কার্বোহাইড্রেট তোমরা জানো প্রত্যেকে, কার্বোহাইড্রেটের তাপনমূল্য কত? বা কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি আমরা পুড়ি, কত কিলো ক্যালোরি তাপশক্তি তৈরি হবে? 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি তৈরি হবে। সেরকম করে যদি আমরা প্রোটিনকে বার্ন করি, তাহলে সেখানেও আমরা দেখবো 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি তৈরি হচ্ছে। বাট যদি আমরা ফ্যাটকে বার্ন করি, বা স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় পদার্থকে বার্ন করি, সেখানে কিন্তু এনার্জি তৈরি হবে 9.3 কিলো ক্যালোরি। বুঝে গেল? এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচক হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেজ। দরকার নেই তোমাদের। ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক। কেন বলা হচ্ছে? কারণ এই ক্রোমোজোমেই কিন্তু ডিএনএ থাকে। তাই ডিএনএ কেও বংশগতির ধারক বাহক বলতে পারি আমরা, আদারওয়াইজ ক্রোমোজোমকে বলতে পারি আমরা বংশগতির ধারক ও বাহক। প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষ অঙ্গাণু কি? সেন্ট্রোজোম। আমরা আগেই পড়লাম। মোস্ট ভাইটাল, এই পার্টগুলো মোস্ট ভাইটাল। এখান থেকেই কোশ্চেন কিন্তু তোমাদের লাগবে, তোমরা ভরসা করতে পারো। উদ্ভিদ কোষে গলগি বডি, তাকে ডিকটিওজোম বলা হচ্ছে। এই যে গলগি বডি, এটাও কিন্তু এক ধরনের কোষ অঙ্গাণু। এখানেও সেল স্যাপ ভর্তি থাকে, গলগি বডি। ঠিক আছে। এরপরে যেটা আছে, অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে বলা হয় সাইন্যাপস। আমরা লংগেস্ট সেল পড়লাম কি? নিউরন বা স্নায়ুর কোষ। দেখতে খানিকটা তোমাদেরকে দেখিয়েছিলাম, মাঝখানে এরকম কিছু কৃষ্টিযুক্ত অঞ্চল আছে, কৃষ্টিযুক্ত অঞ্চল এরকম এরকম, এর মধ্যে থেকে একটা অংশ বেড়ে গেছে, এগুলোকে কি বলা হয়? ডেনড্রন বলা হয়। একটা অংশ বেড়ে গেছে, এরকম চলে এসছে, এরকম এসে এরকম হয়ে গেছে, এগুলোকে প্রান্তপুরুষ বলা হয়। এই 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 অংশটাকে বলা হয় ডেনড্রন, এটাকে বলা হয় ডেনড্রন।
এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো ডেনড্রন বলা হচ্ছে। এর মধ্যে থেকে আবার ছোট ছোট কিছু শাখা পোশাখা বেরিয়েছে, এগুলোকে ডেনড্রাইট বলে, ডেনডাইট নয়, ডেনড্রাইট। এগুলো হচ্ছে ডেনড্রন। এই যে বড় লম্বা অংশটা, এটাকে বলা হয় অ্যাক্সন। কি বলা হয়? অ্যাক্সন। অ্যাকশন নয়, অ্যাক্সন। অ্যাকশন বলা হচ্ছে। নিচে যেগুলো আছে প্রান্ত বুরুষ বলছি। এই যে অ্যাকশন বা একটা নিউরন, নিউরনে এটাকে বলা হচ্ছে কোষ দেহ, এটাকে বলা হচ্ছে ডেনড্রন, এটাকে বলা হচ্ছে অ্যাকশন। একটা নিউরনের কোষ দেহর সঙ্গে অন্য একটা নিউরনের যদি প্রান্তপুরুষ বা অ্যাকশন যুক্ত থাকে, তার মধ্যবর্তী অংশটাকে কি বলা হচ্ছে? সাইন্যাপস বলা হচ্ছে। অ্যাকশন ও ডেনড্রনের মিলনস্থল। কোষ দেহর কাছাকাছি সব কি ডেনড্রন আছে, তাহলে এই যে ডেনড্রনের কাছাকাছি যে অন্য কোনো নিউরনের অ্যাকশন এসে যুক্ত থাকছে ডেনড্রনের সঙ্গে, সেটাকে আমরা কি বলছি? সাইন্যাপস বলছি। কি বলছি? সাইন্যাপস। সাইন্যাপস। সাইন্যাপস তাহলে কি? ডেনড্রন আর অ্যাকশনের মিলনস্থল বা দুটো নিউরনের মিলনস্থলকে আমরা বলছি সাইন্যাপস। অ্যাকশনে মায়োলিন আবরণী থাকে। কি থাকে? মায়োলিন আবরণী। মায়োলিন আবরণী। এই যে অ্যাকশন, এই অ্যাকশন যেটা যেটা বড় অংশ, তার বাইরে একটা স্তর থাকে। এই যে বাইরের স্তর, এই স্তরটাকে বলা হয় মায়োলিন সিদ বা মায়োলিন আবরণ। বুঝা গেল? পরীক্ষাতে এসছে। নেক্সট, হৃদপেশি হলো সরেখ অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক মানে নিজের ইচ্ছাতে চলতে পারে। হৃদপেশি কি নিজের ইচ্ছাতে চলে? আমরা বলতে পারি যে হৃদপেশিকে এখন বললাম এই থেমে যা, থেমে যাবে কি? নিশ্চিতভাবে নয়। থেমে যাওয়া মানে শুনবে হয়তো, যদি জোর করে শোনাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যা করতে হবে ছেড়ে দাও, সেটা করলে বিপদ হবে ভয়ঙ্কর। তাহলে অনৈচ্ছিক পেশি আমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু হৃদপেশি চলে না, তাই এটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এরিথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্তকণিকার কোষে নিউক্লিয়াস থাকে না, একই ইনফরমেশন এখানেও আবার একবার প্রিন্ট হয়ে গেছে, ছেড়ে দাও। কাণ্ড বা মূলের অগ্রে যে ভাজক কলা থাকে তাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। কলা থেকে যদি আমরা পড়ি, আমরা কলাতে কয়েকটা জিনিস গঠনগত দেখবো আমরা। অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, যেটা আমরা দেখি কাণ্ডের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা। আর যখন অগ্রস্থ ভাজক কলা আস্তে আস্তে করে, ধরো ছোট কোনো একটা অঙ্কুর হচ্ছে, ধরো এরকম ছলা অঙ্কুর হচ্ছে, সেখান থেকে একটা অংশ নিচে চলে আসছে, একটা অংশ উপরে যাচ্ছে, এরকম। এই যে নিচে অংশটা আসছে, এই যে বাড়ছে, এই যে টুপির মতো যে অংশটা আমরা কি বলি? মূলত্র অঞ্চল বলি। এই যে অংশটা, এই অংশ থাকে কে? এই অংশে থাকে হচ্ছে আমাদের অগ্রস্থ ভাজক কলা। তাহলে এটা যখন ছোট ছিল এই জায়গায় ছিল অগ্রস্থ ভাজক কলা, একই না? সেটা পরপর বলা হচ্ছে। ঠিক কাণ্ডেও যখন এরকম অংশগুলো তৈরি হচ্ছে, এরকম অংশগুলো তৈরি হচ্ছে, তাহলে এই অংশগুলো তৈরি হওয়ার আগে তাহলে ছোট অংশ ছিল অগ্রস্থ ভাজক কলা, যেটা সামনের অংশ, সেটা বেড়ে বেড়ে বড় হয়েছে। এই অগ্রস্থ ভাজক কলা পরবর্তীকালে পার্শ্বস্থ ভাজক কলাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। গাছের যে গুঁড়ি আমরা দেখব, সেটা কিন্তু পার্শ্বস্থ ভাজক কলা। গাছের একদম অগ্রভাগে বা মূলের অগ্রভাগে চলে গেলে আমরা পাবো অগ্রস্থ ভাজক কলা, যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে? তাই জন্য বলা হচ্ছে কাণ্ড বা মূলের অগ্রে যে ভাজক কলা থাকে, যেটা ভাজক কলা মানে বিভাজনে সক্ষম, যেটা বৃদ্ধিতে সাহায্য করছে, সেখানে কি থাকে? অগ্রস্থ ভাজক কলা তাকে বলা হচ্ছে আমাদের। গাছের পরিধি বৃদ্ধির জন্য গাছ যত মোটা হবে, একটা গাছ সরু ছিল, পরবর্তীকালে বৃক্ষের রূপ ধারণ করছে। কি করছে? বৃক্ষের রূপ ধারণ করছে। এই যে বৃক্ষের মতো রূপ ধারণ করছে, বৃক্ষের মতো যে রূপ ধারণ করছে, এই যে গুঁড়ি মতো অংশটা, এই গুঁড়ি মতো অংশ বা পরিধিতে বৃদ্ধির জন্য যে কলাটা দায়ী, তাকে আমরা বলছি পার্শ্বস্থ ভাজক কলা। কি বলছি? পার্শ্বস্থ ভাজক কলা। মনে রাখবে। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। ইন ডিটেলস যাচ্ছি না, শুধু এইটুকু মনে রাখো, ক্লোরোপ্লাস্ট যুক্ত যে অঞ্চল, যে প্যারেনকাইমা কলা, তাকে আমরা বলছি ক্লোরেনকাইমা। বায়ুপূর্ণ হলে প্যারেনকাইমা, যখন তার মধ্যে এয়ার থাকে বা বায়ু থাকে, তখন আমরা তাকে বলছি অ্যারেনকাইমা। কি বলা হয়? অ্যারেনকাইমা। এরপর একটা জিনিস পড়বো, যেটা হিউম্যান বডির ক্ষেত্রে আমরা বেসিক্যালি পড়বো, সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। যখন পড়বো আমরা তো ইন ডিটেলস সেগুলো পড়বো, সেখানে আমরা রক্ত দেখবো। রক্ত ও লসিকা মূলত আমাদের সংবহনতন্ত্রে কাজে লাগে। লসিকা যেটা বলছি সেটা বর্ণহীন। রক্ত হচ্ছে লাল বর্ণের হয়, কেন? হিমোগ্লোবিন উপস্থিত থাকে। যদিও বা হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্ত লাল হয় না। যখন হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, তখন রক্তের রং লাল হয়। ওকে, তাহলে অক্সি হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্তের রং লাল হয়। এই রক্তের কাজ কি?
তরল যোগ কলা। তরল যোগ কলা এ কি করে? যোগ কলা আমরা দেখব কলার ক্ষেত্রে যোগ কলা যখন পড়ব, যোগ কলা তোমরা বুঝতে পারছো কি টার্মটার বা ওয়ার্ডটার মানেটা? যোগ কলা মানে যুক্ত করছে। যোগ মানেই তো যুক্ত করা, যোগ করা। দুটো অঙ্গের মধ্যে বা সারা বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন করছে, একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করছে। এই রক্ত আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পরিশোধিত হয়ে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে কি হচ্ছে না, সারা শরীরে যখন ছড়িয়ে যাচ্ছে বা কোষে কোষে পৌঁছে যাচ্ছে, সেই কোষে কি হয়, আমাদের পরিপাকজাত পদার্থটা ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে কোষে চলে যায়। কোষে বিপাক ক্রিয়া হয়, সেখানেই অক্সিজেনের উপস্থিতিতে ওই যে খাদ্যটা তার যে পরিপাচিত যে অংশটা বা পাচিত অংশটা, সেখানে বিপাক হচ্ছে, সেখানে পোড়ানো হচ্ছে, তবেই তো এনার্জি তৈরি হচ্ছে। তো এই যে খাদ্যটাকে নিয়ে যাচ্ছে রক্ত, খাদ্য তৈরি হওয়ার পর সেটাকে কলাকোষে পৌঁছে দিচ্ছে কে? রক্ত। তাই এই রক্তকে বলা হচ্ছে তরল কলা। কি বলা হয়? তরল কলা। ব্লাডও তো সেল দিয়ে তৈরি, এই যে আরবিসি সেল বলছি, ডব্লিউবিসি বলছি, হোয়াইট ব্লাড কর্পাসল, প্লেটলেটস বলছি, থ্রম্বোসাইট যেটাকে বলা হয়, অনুচক্রিকা বলা হয়, এগুলো তো এক একটা সেল ব্লাডের। তাহলে এরা মিলে কি তৈরি করেছে? রক্ত কলা তৈরি করেছে। রক্ত কলা, যেই রক্ত সংবহন তন্ত্র তৈরি করেছে, সারা বডির মধ্যে একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করে রেখেছে। তাই এটাকে বলা হচ্ছে তরল যোগ কলা। কি বলা হচ্ছে? তরল যোগ কলা। বোঝা গেল? এরপরে একটা কথা আছে, দেখো, জাইলেম হলো মৃত, জল ও খনিজ দ্রব্য পরিবহন করে এবং ভেতরের দিকে থাকে। কি করে? উদ্ভিদ কলা যখন আমরা পড়বো, যখন ইন ডিটেলসে উদ্ভিদ কলা পড়বো, সেখানে দেখব এই উদ্ভিদ কলা পরিবহনের দিক থেকে দু ধরনের কলা দিয়ে তৈরি। কারণ উদ্ভিদ দেহের প্রধান কাজ কি? মূলরোম দ্বারা জল শোষণ করে তাকে পাতায় পৌঁছে দেওয়া, পাতায় তৈরি খাদ্যটাকে উদ্ভিদের সারা শরীরে পৌঁছে দেওয়া, এই তো উদ্ভিদ দেহের কাজ, তাই না? ফটোসিনথেসিস করা এবং তাকে সঠিকভাবে বিভিন্ন উদ্ভিদের সারা শরীরে ছড়িয়ে দাও, এই তো। তাহলে একটা উদ্ভিদ মূলরোম দ্বারা জল শোষণ করছে। এই যে জল শোষণ করার পরে শোষিত জলটাকে এই জাইলেম বলে একটি কলা আছে। কি আছে? জাইলেম বলে একটি কলা আছে। এই জাইলেম কলা কি করে? মূলরোম দ্বারা শোষিত জলকে সংগ্রহ করে, করে আস্তে আস্তে করে পাতায় পৌঁছে দেয়। এই জাইলেমের আবার 4টে বিভাগ আছে। এই জাইলেমের 4টে বিভাগ আছে, তার 3টে বিভাগই মৃত। সেই জন্য জাইলেম কলাকে বলা হয় জাইলেম মানে মৃত কলা বলা হয়। বুঝতে পারলে? সজীব অংশ যদি দেখা যায়, জাইলেম প্যারেনকাইম। ছেড়ে দাও, আসবে না পরীক্ষাতে। জল ও খনিজ দ্রব্য পরিবহন করে কে? উদ্ভিদের নিম্নোক্ত কোন কলা উদ্ভিদ দেহে জল ও খনিজ দ্রব্য পরিবহন করে? তোমরা উত্তর করবে জাইলেম। যদি বলা হয় ফ্লোয়েম, ওই যে দুটো কলার কথা বললাম, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই ফ্লোয়েম কি করে? সালোক সংশ্লেষে খাদ্য তৈরি হচ্ছে, সেই খাদ্যরসটাকে বা সেই খাদ্যটাকে নিয়ে উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয়। এইটা কাজ করে কে? ফ্লোয়েম। এই ফ্লোয়েম জীবিত কলা, এর মধ্যে একটি মৃত, জাইলেম ফ্লোয়েম তন্তু, বাদ বাকি সবই হচ্ছে জীবিত। সেই জন্য ফ্লোয়েমকে বলা হয় জীবিত কলা। বোঝা গেল? খাদ্য পরিবহন করে ও জাইলেমের বাইরের অংশে থাকে, জাইলেম ভেতর দিকে থাকে আর তার বাইরে থাকে ফ্লোয়েম কলা। কারণ জাইলেমের কাজ হচ্ছে মূলরোম থেকে জল শোষণ করে নিয়ে যাওয়া, তাহলে সে সেন্টার বরাবর থাকবে। কিন্তু ফ্লোয়েমটা থাকছে কোথায়? জাইলেমের পরে, কারণ তার কাজ হচ্ছে সারা শরীরে খাদ্যটাকে ছড়িয়ে দাও। জাইলেমের কাজ কিন্তু জলকে ছড়িয়ে দেওয়া নয়, জলকে পাতায় পৌঁছানো, তাই কেন্দ্রের দিকে থাকে। জাইলেম ও ফ্লোয়েম হলো জটিল স্থায়ী কলা। একটা সরল কলা পাবো আমরা, আর একটা জটিল কলা পাবো। কলা আমরা যখন পড়বো ভবিষ্যতে ফাউন্ডেশন হিসেবে পড়বো, তখন এই জায়গাগুলো কিন্তু আরো ক্লিয়ার হবে। ওকে, তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। কোষ আর কলা সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে কোষ কলার হিউজ কোশ্চেন
আমরা সলভ করব। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার থেকে আরও কোশ্চেন এমসিকিউ আকারে কোশ্চেন করব, যাতে পরে তোমাদের নিজেরা তোমরা আমি খানিকটা করে সময় দেব এবং সেখানে তোমরা নিজেরা আগে করার চেষ্টা করবে। সেখান থেকে দেখবে এই ক্লাসগুলোর করার ফলে বা এই ক্লাসগুলোর করার পর তোমরা কতগুলো কোশ্চেন পারছো। কিছু নতুন কোশ্চেন তো নিশ্চিত থাকবে, সেগুলো জেনারেল কনসেপ্টের উপরে তোমরা কিন্তু সলভ করতে পারবে। ওকে, তো সবাইকে আবারও একবার বলছি, প্রত্যেকে যারা ক্লাস করছো ক্লাসগুলো যদি ভালো লাগে আমাকে একটু উৎসাহ দিও। তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট করবে। তোমাদের কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কোনো সাজেশান থাকলে আমাকে অবশ্যই জানিও। কোথায় কি সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও তোমরা জানিও। আমি চেষ্টা করব যথাসাধ্য আমার একদম এক্সট্রিম দিয়ে, যাতে করে তোমাদের সব কিছু বোধগম্য হয়। বিশেষ করে তোমরা তোমাদের যে ফোকাস, তোমাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারো, এবং সবার সাফল্য কামনা করি। এখানেই আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। টাটা।